ওয়েলকাম ব্যাক টু খাতায় বায়োলজি চ্যানেল। তো আমি অনেক দিন তোমাদেরকে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ বাড়ির পারিবারিক কিছু অসুস্থতার কারণে আমি কটা দিন ভিডিও করতে পারিনি। তো আবার নতুন করে আমরা এখন ভিডিও কন্টিনিউ করব। এখন যেখানে আমি শেষ করেছিলাম সেটা ট্রান্সপিরেশনের চ্যাপ্টার ছিল এবং তাতে যতটা পড়িয়েছিলাম আজকে তারপরের থেকে আমি স্টার্ট করছি। সেটা হচ্ছে ফ্যাক্টরস হুইচ অ্যাফেক্ট ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশনে কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলো ট্রান্সপিরেশনের রেটকে অ্যাফেক্ট করে। সেগুলোর মধ্যে দুটো ভাগ হয়। একটাকে আমরা বলছি, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস। যেগুলো এক্সটার্নাল ফ্যাক্টরস তাদের মধ্যে কি কি পড়ে? intensity of sunlight, temperature, velocity of wind, humidity, carbon dioxide and atmospheric pressure. তো আমরা আগে এগুলো নিয়ে একটু আলোচনা করি, যেগুলো এক্সটার্নাল মানে ফ্যাক্টরস, যেগুলো সেগুলো ট্রান্সপিরেশনের ওপর কী করে এফেক্ট করে। যেগুলো ট্রান্সপিরেশন, যেহেতু একটা গাছের এক্সেস যে ওয়াটারটা সেটা ইভাপোরেট করে এবং সেটা এক্সেস ওয়াটারটা প্লান্ট বাইরে বার করে দেয়। এখন এই বাইরে বার করে দিতে গেলে অ্যাটমসফিয়ারের মধ্যে এমন কিছু কিছু এই যে ফ্যাক্টর যেগুলো রয়েছে, সানলাইট বলো, টেম্পারেচার বলো, উইন্ড বলো, এই ধরনের কিছু ফ্যাক্টর সেই বাইরে যে জলটা যে ইভাপোরেট করে বাইরে বেরোবে, সেটা তো পরিবেশের মধ্যে বেরোবে, সেটা তো অ্যাটমসফিয়ারের মধ্যে বেরোবে, এনভায়রনমেন্টের মধ্যে বেরোবে। কাজেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিছু কিছু জিনিস তো ওর উপর কাজ করে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ সানলাইট। মানে সানলাইট কতটা ইন্টেন্স, মানে কতটা গভীর, কতটা গাঢ় সানলাইট, মানে কতটা কড়া রোদ, তার ওপর ডিপেন্ড করছে যে ট্রান্সপিরেশনটা কম হবে না বেশি হবে। খুব যদি কড়া রোদ থাকে, যেরকম দুপুরবেলা 12টার সময় বা 1টার সময়, 2টোর সময় যে ধরনের রোদ থাকে, সেই কড়া রোদের মধ্যে কিন্তু বেশি রোদের মধ্যে কিন্তু ট্রান্সপিরেশন রেটটা বাড়ে, ইনক্রিজ করে। আর সানলাইট যত বাড়বে তত ন্যাচারালি টেম্পারেচারটাও বাড়বে। তো কাজেই সানলাইট যখন বেশি, যখন টেম্পারেচার বেশি, তখন কিন্তু ট্রান্সপিরেশন হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু বেশি হবে। যেরকম আমরা খুব গরমকালে খুব বেশি ঘামি, তার কারণ হচ্ছে আমাদের পার্সপিরেশন হয়, ঠিক সেরকম গাছের ক্ষেত্রেও কিন্তু ট্রান্সপিরেশন রেটটা বাড়ে। উইন্ড অফ ভেলোসিটি অফ উইন্ড, মানে উইন্ড হাওয়া যে দিচ্ছে, হাওয়াটা যদি খুব জোরে দেয়, তাহলে লিফের সারফেসের ওপর থেকে, যেখানে ছোট 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 ওয়াটার ড্রপলেটস, এই ওয়াটার ভেপার যেগুলো লিফের ওপরে বা এই স্টোমাটার কাছে রয়েছে, সেগুলো হাওয়া দিয়ে কিন্তু হাওয়ার মধ্যে ওগুলো কিন্তু মিশে যায়। কাজে বেশি হাওয়া দিলে পরেও কিন্তু ট্রান্সপিরেশনটা বাড়ে। হিউমিডিটি, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে অলরেডি এয়ারের মধ্যে, মানে এনভায়রনমেন্টের মধ্যে কতটা ময়েশ্চার রয়েছে। যদি ময়েশ্চার বেশি থাকে, তাহলে কিন্তু, যদি হিউমিড হয়, তাহলে কিন্তু ট্রান্সপিরেশন রেটটা কম হবে। তার কারণ হচ্ছে যে যত হিউমিড হচ্ছে, তার মানে এয়ারটা তত, তার মধ্যে জল দিয়ে ওটা স্যাচুরেটেড, জল দিয়ে ওটা ভর্তি। তো যদি এয়ারের মধ্যে জল ভর্তি থাকে, তাহলে ফার্দার ও জল কি করে এয়ারের মধ্যে ঢোকাবে, বা এয়ারটাই বা সেই জলটা কি করে ধরে রাখবে। তাই জন্য খুব বেশি হিউমিডিটি থাকলে বর্ষাকালে বা রেনি সিজনে কিন্তু ট্রান্সপিরেশন রেটটা কম হয়। আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার কারণ কার্বন ডাই অক্সাইডের ওপর ডিপেন্ড করে স্টোমাটার ওপেনিং আর ক্লোজিং বেশ খানিকটা আর কি। তো তাই জন্য কার্বন ডাই অক্সাইড যদি বেশি থাকে এনভায়রনমেন্টের মধ্যে, তাহলে দেখা যায় যে স্টোমাটাটা খুলতে চাইছে না, মানে গার্ড সেল দুটো সরে গিয়ে যে স্টোমাটাটা প্রমিনেন্ট হবে, সেটা হতে চাইছে না। তাই জন্য কিন্তু ট্রান্সপিরেশন রেটটা হ্যাম্পার করে, মানে কম হয়। আর অ্যাটমসফিয়ারিক প্রেশারও যদি দেখা যায় যে খুব বেশি, তাহলেও কিন্তু ট্রান্সপিরেশন রেটটা কম হয়। এবার ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে আসি। যেরকম
ফার্স্ট যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট অফ দ্য লিভ, মানে একটা গাছে জল কতটা আছে সেটা কিন্তু প্রাইমারিলি ভীষণ ম্যাটার করে। জল থাকলে তবে তো ট্রান্সপিরেশন হবে, কাজেই ওয়াটার কন্টেন্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার অফ স্টোমাটা, মানে স্টোমাটার স্ট্রাকচার ঠিক আছে কি না। গার্ড সেল দুটো যে মাঝখানে, দুটো গার্ড সেলের মাঝখানে যে পোরটা থাকে সেটাকে আমরা স্টোমাটা বলি। তো সেই গার্ড সেল দুটো স্ট্রাকচার ঠিক থাকলে ন্যাচারালি স্টোমাটার ওপেনিংটা ঠিক থাকবে। গার্ড সেল দুটো ঠিক সময় খোলা বন্ধ হওয়া এগুলো ঠিকঠাক মতো যদি হয় তো তাহলে ট্রান্সপিরেশন হবে, আদারওয়াইজ কিন্তু ট্রান্সপিরেশনটা একটু প্রবলেম হয়। আচ্ছা, এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ট্রান্সপিরেশনের কিছু অ্যাডাপ্টেশন আছে, সেই ব্যাপারটাতে এবার আসবো। আচ্ছা, এবার দেখো অ্যাডাপ্টেশন ইন প্লান্টস টু রিডিউস এক্সেসিভ ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন হওয়া তো ভালো, কিন্তু খুব বেশি বেশি ট্রান্সপিরেশন হওয়াটা কিন্তু আবার গাছের জন্য ক্ষতিকারক। তার কারণ হচ্ছে এতে প্রচুর জল কিন্তু গাছের থেকে বেরিয়ে চলে যায়, সেই জিনিসটা হওয়াটা তো ভালো কথা নয়। তাতে করে গাছটা উইল্ট করে যাবে, গাছের একটা ডিহাইড্রেশন হবে। তো কাজেই ট্রান্সপিরেশন ভালো, তবে টু মাচ ট্রান্সপিরেশন বা এক্সেসিভ ট্রান্সপিরেশন কিন্তু ভালো নয়। তার মধ্যে প্রথম যেটা পয়েন্ট আমাদের পড়তে হবে সেটা হচ্ছে শাঙ্কেন স্টোমাটা। শাঙ্কেন স্টোমাটা ব্যাপারটা কি, দেখো এখানে একটা গাছের ছবি আমি দিয়েছি, একটা লিফের যে ডিসেকশন করার পর লিফের যে ছবি হয়, এর ওপরে একটা আপার লেয়ারে একটা কিউটিকলের লেয়ার থাকে, তারপরে একটা আপার এপিডার্মাল সেলের লেয়ার থাকে, তারপর প্যালিসেড সেলস থাকে, তারপর স্পঞ্জি মেসোফিল সেলস থাকে, এই সাইডটাতে রিংয়ের মতো করে জাইলেম থাকে, আর নিচে আবার প্যালিসেড মেসোফিল সেলস থাকে, আর লোয়ার এপিডার্মিস থাকে, আর লোয়ার এপিডার্মিসের মধ্যেই কিন্তু দু সাইডে দুটো গার্ড সেল থাকে। এখন এই যে গার্ড সেল আর মাঝখানটা স্টোমাটা, এই স্টোমাটা আর গার্ড সেলের ওপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, এইটাকে আমরা বলি সাব স্টোমাটাল স্পেস। এবার কিছু কিছু এরকম গাছ আছে, যেমন নেরিয়াম এক ধরনের গাছ, যেই গাছের কিন্তু স্টোমাটাটার এই সাবস্টোমাটাল স্পেস যেখানে রয়েছে সেই জায়গাটাতে কিন্তু একটা প্রচুর হেয়ার থাকে, সেই হেয়ারগুলো কি করে ওই সাবস্টোমাটাল স্পেসের মধ্যে ভর্তি থাকে, ফলে এইখানে এসে যে জলটা জমবে এবং যেটা ট্রান্সপিরেশন হয়ে বেরোবে সেই জলটা জমতে পারে না, খুব বেশি পরিমাণে জমতে পারে না। তো এটাকে আমরা বলি শাঙ্কেন স্টোমাটা। সেকেন্ড হচ্ছে ফিউয়ার স্টোমাটা। নর্মালি একটা গাছে যদি এরকম স্টোমাটা থাকে লিফের মধ্যে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মতো স্টোমাটা থাকে। এবার দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মতো স্টোমাটা থাকে, তাহলে যা ট্রান্সপিরেশন হবে, যদি তিনটে স্টোমাটা থাকে তাহলে তার থেকে কম ট্রান্সপিরেশন হবে। তো কিছু গাছে দেখা যায় যে স্টোমাটার নাম্বারটা কম, তার জন্য ট্রান্সপিরেশনটা কম হচ্ছে। 3 নম্বর একটা পয়েন্ট হয় যে লিফ, নর্মালি দেখা যায় লিফটা এরকম ব্রড হয়, ভীষণ ফ্ল্যাট হয়, ব্রড হয়, এর সারফেস এরিয়া বড় হয়, তো যাতে করে সানলাইট পেনিট্রেশন হয়, ফটোসিনথেসিস হয় এটসেট্রা। কিন্তু সেই লিফটা যদি এতটা ব্রড না হয়ে এরকম সরু হয়, লিফ ব্লেড বা যেটাকে আমরা ল্যামিনা বলি, এই পোর্শনটাকে ল্যামিনা বলে এই পোর্শনটাকে। তো সেই ল্যামিনা পোর্শন বা লিফ ব্লেড পোর্শন যদি সরু হয় তাহলে এখানে যে কটা স্টোমাটা ধরবে একটা ন্যারো লিফে সে কটা স্টোমাটা তো ধরবে না, তাই জন্য ন্যাচারালি তাদের কিন্তু ট্রান্সপিরেশনটা কম হয়ে যাবে। আরেকটা হয় যে রিডিউসড এক্সপোজড সারফেস, যেমন কোনো লিফে দেখা যাচ্ছে যে লিফটার যে ল্যামিনা পোর্শন সেটা পুরো খোলা রয়েছে, আর পাশে লিফটার ক্ষেত্রে ল্যামিনা পোর্শনটা ভাঁজ হয়ে গেছে। যেমন ধরো এইরকম একটা পেজকে যদি আমরা এরকম প্লেন পেজ, এটা যদি এরকম ফোল্ড হয়ে যায়, এরকম যদি ফোল্ড হয়ে যায় তাহলে কি হবে, তার এক্সপোজড জায়গাটা, এই জায়গাটা যে জায়গাটা এক্সপোজ ছিল সেই জায়গাটা ফোল্ড হওয়ার কারণে কিন্তু আর দেখা যাচ্ছে না, ফলে সেখানকার স্টোমাটাগুলোও কিন্তু অতটা ক্লিয়ার নয়, সেখান থেকে ট্রান্সপিরেশনও কিন্তু কম হবে। তো এই গেল হচ্ছে যেটা আমাদের কিছু এমন কিছু কিছু ফ্যাক্টর রয়েছে ট্রান্সপিরেশনের ওপর, যে ফ্যাক্টরগুলো ভীষণ ভাবে কাজ করে।
আচ্ছা, আরও দুটো ফ্যাক্টরের কথা আমরা বলবো, সেটা হচ্ছে লস অফ লিভস অর মডিফাইড লিভস। অনেক সময় দেখা যায় কিছু গাছে, যেমন ক্যাকটাস বা যেগুলো জেরোফাইটিক প্লান্ট, তারা কি হয়, খুব একটা মরুভূমির মধ্যে বড় হয় যেখানে জল ভীষণ কম। তো এবার কম জল দিয়ে যে গাছটা খুব কষ্ট করে রুটটাকে মাটির অনেক ডেপথে গিয়ে রুটের থেকে জল টেনে সেটাকে লিফে মানে স্টেমে নিয়ে আসছে এবং ফটোসিনথেসিস করছে, বহুত কষ্ট করে জলটাকে নিচে থেকে নিয়ে আসছে। এবার সেই জলটা যদি বেশি ট্রান্সপিরেশন হয়ে যায়, তাহলে কিন্তু ট্রান্সপিরেশন হয়ে গেলে পরে, জলটা বেরিয়ে গেলে পরে তার আবার কষ্ট করে জল তুলতে হবে। তো এই ব্যাপারটা, আর জল পাওয়াও খুব কম যায়, যে কোনো ডেজার্ট এরিয়াতে বা মরুভূমি এরিয়াতে জলটা পাওয়াও তো কম যায়। তাই জন্য তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওদের যে লিফ ব্লেড পোর্শন, যেটা লিফে যে ছড়ানো পাতার যে পোর্শনটা, সেটা অতটা ক্লিয়ার নয়। তো তাদের কিন্তু এরকম একটা মডিফাইড লিফ হয়, মানে লিফটা গিয়ে স্পাইন হয়ে যাচ্ছে, মানে কাঁটা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রান্সপিরেশন কম হয়, তার কারণ স্পাইনের মধ্যে ওরকমভাবে তো স্টোমাটা থাকে না। তো কাজে সেক্ষেত্রেও লিফ মডিফিকেশন হলে কিন্তু ট্রান্সপিরেশন হয়ে যায়। নেক্সট হচ্ছে থিক কিউটিক্যাল। দেখো, কিউটিক্যালের ওপরে একটা থিক লেয়ার রয়েছে, যেটাকে আমরা, এই যে এপিডার্মিস, এটা আপার এপিডার্মিস, আর এর উপরে একটা কিউটিক্যালের লেয়ার হচ্ছে ইভেন লেয়ার এবং মোটা লেয়ার। কোথাও উঁচু কোথাও নিচু হলে পরে কিন্তু সেটা থেকে ট্রান্সপিরেশন হবে, কিন্তু যদি কন্টিনিউয়াসলি থিক লেয়ারে কিউটিক্যাল থাকে, তাহলে সেখান দিয়ে ট্রান্সপিরেশন হয়ে এয়ারটা, এই ওয়াটারটা ইভাপোরেট করতে পারে না। আর থিক কিউটিক্যাল একটা কারণ, আর নিচে কিছু প্যালিসেডস মেসোফিলস রয়েছে। তো এইবার আমরা যাব, তাহলে এই বেসিক পয়েন্টগুলো হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে গাছকে ট্রান্সপিরেশন বেশি করলে পরে সেটা গাছের জন্য ভালো নয়, হার্মফুল। তো এরকম 6টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, যেখানে ট্রান্সপিরেশন বেশি হলে পরে সেটা গাছের জন্য খুব ক্ষতিকারক, এবং যেটা থেকে কিন্তু একটা গাছের ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে যদি খুব বেশি ধরনের ট্রান্সপিরেশন হয়। তো এই 6টা পয়েন্ট বেসিক্যালি ট্রান্সপিরেশনের অ্যাডাপ্টেশন, যাতে ট্রান্সপিরেশনটা রিডিউস করা যায়, তার জন্য গাছের কিছু অ্যাডাপ্টেশন, মানে গাছ কিছু কিছু অভিযোজন করে, কিছু কিছু জিনিস তাদের নিজেদের শরীরের মধ্যে তার পরিবর্তন আসে, যাতে করে ট্রান্সপিরেশনটাকে একটু কমানো যায়। এবার আমরা যেটা আসবো, যে ট্রান্সপিরেশনের কিছু সিগনিফিকেন্স বলতে ট্রান্সপিরেশন কিসে কাজে লাগে। বেসিক্যালি ট্রান্সপিরেশনের জন্য কুলিং এফেক্ট একটা হয়, সাকশন ফোর্স একটা হয়, আর ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস একটা হয়। কুলিং এফেক্টটা কি বলছে? কুলিং এফেক্ট হচ্ছে যখন একটা গাছের ট্রান্সপিরেশন হচ্ছে, গাছটা তার এক্সেস ওয়াটারটা তার বডি থেকে বেরোনোর সময় কিছু লেটেন্ট হিট, গাছের মধ্যে থাকা কিছু হিট, সেটাকেও কিন্তু বাইরে বার করে দিচ্ছে। তো এই যে গাছের মধ্যে থাকা হিটটা নিয়ে জলটা ইভাপোরেট করছে, এটাকে আমরা বলছি কুলিং এফেক্ট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। থার্ড পয়েন্ট যেটা আমি বলছি, সেটা হচ্ছে গাছ যখনই ট্রান্সপিরেশন হচ্ছে, তারপরে তার একটা ওয়াটারের ডেফিসিয়েন্সি হবে। তো ওয়াটারের ডেফিসিয়েন্সি বা ঘাটতি হলে সে ওয়াটারটা অ্যাবজর্ব করবে মাটি থেকে যখন ওয়াটার অ্যাবজর্ব করবে, তখন কিন্তু তার সাথে শুধু ওয়াটার নয়, তার সাথে মিনারেলসও মাটি থেকে প্লান্টের মধ্যে ঢুকবে। কাজে ওয়াটারের সাপ্লাইটাও বেশি হয়, তার সাথে মিনারেলসেরও সাপ্লাই হয়। কাজে ট্রান্সপিরেশন এমন একটা প্রসেস যেখানে ওয়াটারের ডিস্ট্রিবিউশন, ওয়াটার অ্যান্ড মিনারেলসের ডিস্ট্রিবিউশনটা ভালো হয়। আরেকটা প্রসেস হচ্ছে ট্রান্সপিরেশনের, আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে ট্রান্সপিরেশনটা কিন্তু সাকশন ফোর্স ট্রান্সপিরেশনের থেকে তৈরি হয়। যেমন এখানে একটা ছবি আমি ছোট করে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে একটা সিম্পল একটা গাছের কটা পাতা রয়েছে। এই পাতা, আর এটা সয়েল, আর এখানে রুট সয়েলের ভেতরে। যখনই একটা গাছ ট্রান্সপিরেশন করছে, প্রচুর ওয়াটার ট্রান্সপিরেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওয়াটার লস হচ্ছে লিফের থেকে, স্টেমের থেকে, যখন প্রচুর ওয়াটার বেরোচ্ছে, তখন
গাছের মধ্যে একটা ওয়াটারের ডেফিসিয়েন্সি হচ্ছে, বেশ ভালো রকমেরই ওয়াটারের ঘাটতি হচ্ছে। তার ফলে সেই গাছটা মাটির মধ্যে যে জলটা রয়েছে সেটা খুব তাড়াতাড়িও রুট দিয়ে টেনে ওপর দিকে লিফের কাছে নিয়ে যায়, যাতে করে লিফ ফটোসিনথেসিস করতে পারে। এবং এই যে জোর করে টেনে ওপর দিকে নিয়ে যাওয়া এবং বাল্ক ফ্লো, অনেকটা জল অ্যাট এ টাইম ওপর দিকে উঠছে, যেটাকে আমরা অ্যাসেন্ট অফ স্যাপ বলি, সেটা ওপর দিকে উঠছে, এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি সাকশন ফোর্স বা ট্রান্সপিরেশন পুল। সাকশন মানে জোর করে জিনিসটাকে টেনে নেওয়া, খুব তাড়াতাড়ি খুব কুইকলি টেনে নেওয়া, সেইগুলো হয় এই যে ট্রান্সপিরেশনের জন্য, সাকশন ফোর্সের জন্য বা ট্রান্সপিরেশন পুলের জন্য। তো এই জিনিসটাও কিন্তু ডেভেলপ করে যদি ট্রান্সপিরেশন হয়। তো ট্রান্সপিরেশনের সিগনিফিকেন্স হিসেবে একটা হচ্ছে কুলিং এফেক্ট, মানে গাছের বডিকে ঠান্ডা রাখে, ল্যাটেন্ট হিটটা নিয়ে জল ইভাপোরেট করে, তাই জন্য গাছের ইনার যে হিট, বডি হিট, সেটা ঠান্ডা থাকে, মানে কম থাকে। সাকশন ফোর্স ভীষণভাবে কাজ করে এবং ওয়াটার আর মিনারেলসের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু ভালোভাবে হয়। ওয়াটারের একা ডিস্ট্রিবিউশন হয় না, ওয়াটার যে মাটি থেকে উঠছে শুধু তা নয়, তার সাথে প্রচুর মিনারেলসও উঠছে, ফলে মিনারেলসটাও গাছ পায়। তো সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এবার আমরা একটা অন্য জিনিসে যাই, ট্রান্সপিরেশনের টার্মের সঙ্গেই কিছু লিঙ্ক রয়েছে, সেটা সেই ব্যাপারটাতে এবার একটু আসবো। আচ্ছা, এবার আমরা যে জিনিসটাতে আসছি সেটা হচ্ছে যে গাটেশন ব্যাপারটা কি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় গাছের কিছু গাছের ক্ষেত্রে, স্ট্রবেরি হতে পারে, ব্যানানা হতে পারে, এবং কিছু ঘাস জাতীয় গাছের ক্ষেত্রে দেখা যায়, আরও অন্যান্য অনেক গাছের ক্ষেত্রেই দেখা যায় যে খুব ভোরের দিকে, সকালের দিকে আর কি, গাছের পাতার যে মার্জিনটা থাকে, এই যে এই সাইডটা যে মার্জিনটা থাকে, এইখানে ওয়াটারের ড্রপলেট জমে রয়েছে, মানে জলটা বিন্দু বিন্দু আকারে জলের কণা জমে থাকে। এবং এটাও কিন্তু এক ধরনের ট্রান্সপিরেশন, কিন্তু নর্মাল ট্রান্সপিরেশন কেন একে বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে নর্মাল ট্রান্সপিরেশনে ওয়াটারটা ইভাপোরেট করে ভেপার ফর্মে, যেটা খালি চোখে আমরা দেখতে পারি না, এয়ারের মধ্যে মিশে যায়। কিন্তু এক্ষেত্রে জলের যে ড্রপলেটসগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। তো এই প্রসেসটাকে আমরা বলছি, এটা হচ্ছে গাটেশন কিন্তু একটু ভোরের দিকে, সকালবেলার দিকে দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে যে এখানে ওয়াটারটা ড্রপলেট ফর্মে বেরোবে। আরেকটা হচ্ছে যেটা এই যেটা মার্জিন, লিফের যে মার্জিন, এখানে হাইডাথোড বলে একটা স্ট্রাকচার থাকে, এবং এই হাইডাথোডের থ্রু দিয়েই কিন্তু ওয়াটারটা ড্রপলেট ফর্মে বেরোয়, স্টোমাটা দিয়ে নয়, কিউটিকল বা লেন্টিসেল দিয়ে নয়, হাইডাথোডের থ্রু দিয়ে যেহেতু বেরোয়, তো এটার নাম হচ্ছে গাটেশন। আর গাটেশন কিছু স্পেসিফিক প্লান্টের ক্ষেত্রে কমন, আর এটা কিন্তু একটু ভোরের দিকে দেখতে পাওয়া যায়, যখন খালি পায়ে আমরা ঘাসের মধ্যে দিয়ে হাঁটি, তখন অনেক সময় মনে হয় যে পাটা ভিজে গেছে, তো সেটা কিন্তু এই যে গাটেশন হচ্ছে তার জন্য। আরেকটা হয় ব্লিডিং। এখন এটা মনে হতে পারে প্লান্টের আবার ব্লিডিং কি, কারণ ব্লাড তো প্লান্টের নেই, না ব্লাড তো প্লান্টের নিশ্চয়ই নেই, কিন্তু প্লান্টেরও একটা ব্লিডিং হয়। অনেক সময় দেখা যায় যে কোনো একটা স্টেম, আমরা এরকম একটা স্টেম উঠেছে, এরকম একটা স্টেম একটা গাছের রয়েছে, সেই স্টেমের মাথাটা আমরা একটুখানি ভেঙে দিলাম এরকম, তো ভেঙে দিলে পরে কি হবে, ওই মাথাটা থেকে একটা হোয়াইট কালারের লিকুইড, সেটা কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকে। তো ওই জিনিসটাকে আমরা বলছি ব্লিডিং। অ্যাকচুয়ালি ব্লাড প্লান্টের কিছু নেই, কিন্তু কি হয়, মাটি থেকে ওরাতে সাকশন ফোর্স বা ট্রান্সপিরেশন পুল বা রুট প্রেশার, এই সমস্ত নানান রকম ক্যাপিলারি ফোর্স, অনেক কিছু তো থাকে, যার থ্রু দিয়ে জল এবং জলের ডিজলভ মিনারেলস, যেটাকে আমরা অ্যাসেন্ট অফ স্যাপ বলি, সেটা কিন্তু প্লান্টের ওপর দিকে ওঠে, একদম ওপর দিকে ওঠে, লিফের দিকে ওঠে। তো যখনই আমরা ভেঙে দিচ্ছি গাছের কোনো পার্ট, কোনো ডাল, কোনো ব্রাঞ্চ, তখন কিন্তু সেখান দিয়ে ওই অ্যাসেন্ট অফ স্যাপটা বেরিয়ে আসে। এটা যেহেতু একটা প্রেশারে ওপর দিকে ওঠে, তাই ওই জন্য ওই প্রেশারেই কিন্তু বেরিয়ে আসে, এবং হোয়াইট কালারের একটা লিকুইড বেরোয়, এটাকে আমরা বলছি প্লান্টের ব্লিডিং।
তো এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ট্রান্সপিরেশনের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তো যদি আমার পড়ানো তোমাদের বুঝতে সুবিধা হয়, ভালো লাগে তোমরা, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, প্রচুর করে করো, যাতে করে আমি একটু ইন্টারেস্ট পাই তোমাদেরকে আরও নতুন ইনফরমেশান দিতে পারি এবং আরও অন্যান্য টপিকগুলো ডিটেলসে আলোচনা করতে পারি। যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা থাকে সেটা আমাকে বলো, এবং যদি অন্য কোনোভাবে পড়ানোর টেকনিক কিছু মনে হয় পরিবর্তনের দরকার আছে সেটাও আমাকে বলো। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার আমাদের নতুন চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা শুরু হবে।